প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকালকে অনেক নাটকীয়তার পর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের তদন্ত কমিশন গঠনের একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারকে এর জন্য অবশ্যই ধন্যবাদ জানাই আমরা। তবে সেই সাথে বাংলাদেশের বিভিন্ন ঘটনাতে আমরা দেখেছি যে তদন্ত কমিশন, তদন্ত কমিটি এসবের নামে নানান সময়ে বিভিন্ন ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমরা আসলে উম একটা বাস্তবতা বলে নেই অনুষ্ঠানের শুরুতে। সেটা হচ্ছে আ এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেই কমিশন গঠনের তদন্ত কমিশন গঠনের যে কথা বলা হচ্ছিল এবং সেটা যে কারণে হচ্ছিল না, এটার জন্য আমরা আ যেমন আমি ব্যক্তিগতভাবে শুধুই মাত্র অনেকে এটা বলেছেন, অনেকে এটার জন্য শুধুই মাত্র আসিফ নজরুলকে দায়ী করেছেন। আমি আমি যেটা সত্য কথা সেটা আমি যদি আসিফ নজরুলের কথা বলি তাহলে এটা আমার জন্য আ মানে ভালো হবে। আপনারা শুনে হয়তো খুশি হবেন। কিন্তু আমি সেটা বলছি না। কারণ হচ্ছে এটার পেছনে সেনাবাহিনীর একটা বিরাট উম কি বলবো যে প্রভাব রয়েছে। আ তাদের মধ্যে অনেকেই চেষ্টা করেছেন যে এটা যেন না হয়। আমি যেই কথাটা গত সপ্তাহে বলেছিলাম, আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এটা নিয়ে তদন্ত কমিশন হবে না। আমার সাথে যে সূত্রের কথা হতো তারা বলছিল যে একেবারে সেনাবাহিনীর সর্বোচ্চ লেভেল থেকেই তাদেরকে ডিসকারেজ করা হতো। এমনকি রাজনৈতিক দলগুলো থেকেও বিভিন্ন জনকে দিয়ে ফোন করানো হতো। তাদের ধারণা যে এটা যদি করা হয় তাহলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম নাকি ক্ষুণ্ণ হবে। এই অজুহাত দেখিয়ে তারা এটা করতে চায় না। যাই হোক, অবশ্যই সুনাম ক্ষুণ্ণ নয়। এইটা বাংলাদেশের অনেক বড় একটা ঘটনা এবং এটার মাধ্যমেই বাংলাদেশ সেনাবাহিনী কলঙ্কমুক্ত হবে বলে আমি মনে করি। আমার সাথে আপনারা দেখছেন আরো একজন আ আ আমাদের রেজা ভাই চলে এসেছেন। জি, জনাব মেজর জাহিদ আহসান হাবিব ভাইয়া আছেন। হাবিব ভাইয়া হচ্ছে গিয়ে ওই দিনের ঘটনায় তিনি বেঁচে ফেরা একজন অফিসার। আ কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। হাসিনুর ভাইকে দেখলে তো এমনিতেই চেনা যায়, নতুন করে চেনানোর কিছু নাই। আর আমাদের প্রিয় রেজা ভাই আছেন, মেজর রেজা। আ তো আমরা আলোচনায় চলে যাই। আ আ কাকে দিয়ে শুরু করব? আপনাদের র‍্যাংক দিয়েই শুরু করি। হাসিনুর ভাইয়ের কাছেই যাই আগে। তো অ হাসিনুর ভাই কমিশন হলো। আপনার এটার পেছনে অনেক আ পরিশ্রম ছিল। আপনিও চেষ্টা করেছেন এটা নিয়ে আপনার সাথে এর আগে অনেকবার এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে। কি মনে করছেন আশা, প্রাপ্তি, প্রত্যাশা, হতাশা? এখন কথা হলো ভাই, আসসালামু আলাইকুম। সবাই যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা। আজকে আমরা মাঠে ছিলাম, বিডিআর সদস্যরা ছিল, আমাদের ভাবিরা ছিল। কথা ছিল একটা, কেন কমিশন হবে না? আমি তো মনে করি এটা তো আমার বা সমগ্র দেশের জনগণের চাওয়া পাওয়া। আর স্বরাষ্ট্র উপদেষ্টা ওতপ্রোতভাবে জড়িত। উনি স্ব উদ্যোগে এটা মানে আগায় আসা উচিত ছিল, বা তা উনি করেন নাই, উল্টা উনি না করে দিছেন। বাট দুঃখজনক। বাট ইনশাল্লাহ এখন ওনারা করবেন। বাট এই করার মধ্যে কথা আছে। আমরা নাম প্রপোজ করতেছিলাম, এলএম ফজলু, জেনারেল ফজলু, তার নামটা থাকুক। উনি বিডিআর ডিজি ছিলেন এবং সাহসী একজন যোদ্ধা, তার নাম থাকুক। এই নাম নিয়ে গড়িমসি চলতেছে। বাট আমরা মনে করি একমাত্র এক ব্যক্তি, জেনারেল ফজলু, এখানে থাকা দরকার। মানবাধিকার কমিশনের সদস্য থাকতে পারে, অন্য যে কোনো পদবী, যে কোনো মর্যাদার লোক। বাট কথা হলো, কোনো আমলা এখানে থাকবে না। আর এই 15 বছরের সুবিধা পাওয়া কোনো ব্যক্তি এই কমিশনে থাকবে না। আমি বিশ্বাস করি কমিশনও হবে এবং এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ মামলাও হবে, যাতে কেউ ছাড় না পায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ভিতরে কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটে, যদি এটার দায়িত্ব হলো হোম মিনিস্টারের, হোম মিনিস্ট্রি। ওই সময় যে ঘটনা ঘটে এটা হোম মিনিস্ট্রির মধ্যেই নিয়ন্ত্রিত ছিল। এবং ঠিক মতো যদি কাজ করতো র্যাব, র্যাব গেটে ছিল, কাজ করে নাই। কেন করে নাই তা তদন্তের মধ্যে আসবে। যতটুকু জানি তারেক সিদ্দিকী কাজ করতে দেন নাই। এই জেনারেল তারেক সিদ্দিকী আসলে সব জায়গায় ওতপ্রোতভাবে জড়িত, অপকর্মের সাথে জড়িত। তো সবকিছু আসবে তদন্তের মধ্যে ইনশাল্লাহ। এবং যদি সেনাবাহিনী যদি যদি হোম মিনিস্ট্রি, হোম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পারে কোনো কাজ করতে, তখন তারা ডিফেন্স মিনিস্টারের কাছে আবেদন করে, হ্যাঁ আপনি, আমরা পারতেছি না, হেল্প আস আউট। কিন্তু তা করার সুযোগ ছিল না।
ডিফেন্স মিনিস্টার ছিল শেখ হাসিনা। শেখ হাসিনাই এই অপরাধের সাথে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। তো উনি চান নাই সমস্যার সমাধান হোক। ইনফ্যাক্ট রৌমারি আর পাদুয়া এই দুইটা ইনসিডেন্টে বিএসএফ এর চরম বিপর্যয় ঘটে। তাদের একটা সাহসী বা মনোবল খুবই খারাপ, নিম্নমানের ছিল। তাদের দরকার ছিল আপডেট করা। শেখ হাসিনার সাথে এটা মানে আমার বিশ্বাস যে গত 2টা বছর 111-এর সাথে প্ল্যান করেই কাজটা করা হয়েছে। শেখ হাসিনা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মন্ত্রিসভার নানক, তাপস, শেখ সেলিম, এমপি বেল্লাল, আমরা সবগুলি চক আউট করছি কাদের কাদের দেওয়া দরকার। ইনশাল্লাহ আমরা সবাই কিছু দেখতে পাবো, দৃশ্যমান হবে এবং এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে ইনশাল্লাহ। আর আস্থা হারানোর কোনো অবকাশ নাই। জি, আমার মানে এটা আচ্ছা, হাসিন ভাই বোধহয় কেটে গিয়েছে। জাহিদ ভাই, আপনার কাছে ওই দিনের ঘটনার বর্ণনা শুনবো, তার আগে রেজা ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। জনাব মেজর রেজাউল করিম, আপনি নিজেও ইভেন কি আওয়ামী লীগ সরকারের সময়ও আপনি এই সরকারের বিভিন্ন সমালোচনা করেছেন, এবং আমার মনে হয়, আমার বিশ্বাস যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে ঘটনা, এটা সুষ্ঠু বিচার হলে আপনিও যারা সেনাবাহিনীর খুশি হবে তাদের মধ্যে একজন। কি স্বপ্ন দেখছেন এই তদন্ত কমিশন গঠনের যে ঘোষণা এসেছে সেটা নিয়ে? সকল দর্শক সবাইকে এবং এখানে উপস্থিত যারা সবাইকে আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, এবং এরপরে আমি ইলিয়াস হোসেনকে ধন্যবাদ দেব। বিশেষ করে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি আসলে কেন ইলিয়াস হোসেনকে ভালোবাসি মন থেকে এবং রেসপেক্ট করি। কারণ হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে হলো আমাদের দেশে অনেক এখন নব্য প্রতিবাদী বের হয়েছে। আমাদের দেশে অনেকে এখন নতুন করে প্রতিবাদ করছেন, অনেকেই ধর্মের কথা বলেন, সততার কথা বলেন, অনেক কিছু। কিন্তু আমি প্রায় 12-14 বছর আরো বেশি সময় ধরে আমি ইলিয়াস হোসেনকে চিনি, যাকে আমি একটা জায়গায় সবসময় খুব মজবুত ইমানের একটা মানুষ। কাজকর্মে ভুল ত্রুটি সমালোচনা অনেক কিছু থাকতে পারো, বাট আমার কাছে একটা পরীক্ষিত ইমানের মানুষ। এই কারণে আমি ওই যে মুসলমানদের সম্পর্কটা কি ইমানি শক্তির সম্পর্ক, তো সেই ইমানের বিষয়ে আমি আসলে ওই দিক থেকে ইলিয়াসকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা। আর দুই হচ্ছে তার লোভ লালসা নাই, নির্লোভ। বর্তমানে অনেকেই যারা কাজ করে অনেকেই অনেক সুযোগ সুবিধা নেয়। আমরা যারা পূর্বে প্রতিবাদ করার পরে আমাদের অনেকের হাতে অনেক সুযোগ আসছে, তার মধ্যে তো অনেকেই সুযোগ গ্রহণ করেছে, বাট ইলিয়াস সেই সুযোগটা নেয়নি। এই জন্য আমি আমার রেসপেক্ট, ভালোবাসা এবং সেলুট টু ইলিয়াস হোসেন। আচ্ছা, এখন মূল প্রসঙ্গটাই ফিরি। অ্যাকচুয়ালি পিলখানার কথাটা বলতে গেলে আমাদের অনেকগুলো বিষয় এখানে আসে, বাট আমি একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবো, সেটা হচ্ছে কি যে বাংলাদেশে আপনারা যা দেখেন এখানে বিশেষ করে হাসিন স্যার আছেন, হাসিনুর স্যারের সাথে আমার আলাদা একটা সম্পর্ক আছে। স্যারকে আমার সরি স্যার, আমি সালাম দিতে ভুলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম স্যার। আমরা হাসিনুর স্যারকে নিয়ে এই প্রসঙ্গে ইলিয়াসকে লক্ষ্য করে বলি, ইলিয়াস হাসিনুর স্যারকে যখন গুম করা হয়, স্যারকে নিয়ে একটা পোস্ট দিয়ে আমি নিজেও গুম হয়ে গেছিলাম। এটা এই বিষয়টা স্যারের সাথে গত কিছুদিন আগে ইউনিভার্সিটি সেমিনারে বসে গল্প করতেছিলাম আমরা। না, ওই সময় ওনার জন্য অনেক, এবং কি এই যে বিএনপির অনেক যারা অনলাইনে কাজ করতো তাদের অনেককেও আটক করা হয়েছিল ওই সময়। মানে আমরা মারাত্মক রকম একটা বিপাকে পড়তাম। তো এটা নিয়ে স্যারের সাথে সেদিন অনেক কথা বলছিলাম। তো যাই হোক, আমাদের বাংলাদেশের একমাত্র হিরো যিনি দুইটা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া, এবং স্বাধীনতার যুদ্ধের সেই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড না, স্বাধীনতা যুদ্ধের বাইরে পার্বত্য চট্টগ্রামে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া এটা চারটিখানি কথা না। তো যাই হোক, তো সেরকম একজন মানুষকে গুম করা হয়েছিল, এতে বোঝা যায় বাংলাদেশে আমাদের কোন আমল আমরা পার করেছি। তো যাই হোক, এই অ্যাকচুয়ালি আমি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি পিলখানা ঘটনাকে এই জন্য যে পিলখানা ঘটনার সাথে যদি আমরা ওই জায়গায় ফিরে যাই, তাহলে বাংলাদেশের যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের সৃষ্টি, উৎপত্তি, জার্মিনেশন এই পিলখানা থেকেই শুরু। বাংলাদেশটা ধ্বংস শুরু এই পিলখানার মাধ্যমে, বাংলাদেশটা বিক্রি শুরু পিলখানার মাধ্যমে।
বাংলাদেশ যে অন্য কোনো রাষ্ট্রের তাবেদার হয়েছে, বিক্রি হয়েছিল, বাংলাদেশ সরকার যে একটি পুতুল সরকার ছিল, শেখ হাসিনা যে অন্যের কাছে তিনি নির্ভরশীল ছিলেন, এটা পরিষ্কারভাবে দৃশ্যমান হয়েছিল এই পিলখানা ঘটনা। এবং এই এক পিলখানা ঘটনাকে যদি আমরা সামনে রাখি, পিলখানার অপকর্মগুলোকে যদি সামনে রাখি, সত্যি কথা সমস্ত অন্যায় বাংলাদেশের বিচার হয়ে যাবে, সমস্ত অন্যায় পরিষ্কারভাবে ফুটে উঠবে, সমস্ত কিছু সূত্র এই পিলখানা। একটু আমরা যদি খেয়াল করি, এবং এই পিলখানার কুশীলব যারা ছিল, এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এবং এই হত্যাকাণ্ডের সময় যারা সুবিধাভোগী, এবং এই হত্যাকাণ্ডের যারা যারা এই শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছিলেন, বা এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদেরকে যারা রক্ষা করতে চেয়েছিলেন, সেই ব্যক্তিগুলি পরবর্তীতে গডফাদার, মাফিয়া, বা তারাই পরবর্তীতে বাংলাদেশে খুনি, গুমের হোতায় মানে হোতার মহানায়ক হয়েছিলেন। আপনারা জাস্ট খেয়াল করে দেখবেন, পিলখানা হত্যাকাণ্ডের সময় কিছু কিছু ব্যক্তিরা, তারা কিছু কিছু অফিসার আমলে, যখন তদন্ত প্রক্রিয়া শুরু হয়, যখন এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যখন আর্মি অফিসাররা প্রতিবাদ করা শুরু করে, এই সেনাকুঞ্জে যখন শেখ হাসিনার সাথে প্রতিবাদ হয়, যখন সেনাপ্রধান মঈনু আহমেদের সাথে প্রতিবাদ হয়, সেই সময়ে এই আমাদের সেনাবাহিনীর কতিপয় অফিসার, তারা তখন শেখ হাসিনার সাথে যোগাযোগ করা শুরু করেছিলেন এই কথা বলে যে কি কি ষড়যন্ত্র হচ্ছে। তারা জাসুস সেজে শেখ হাসিনার অতি সন্নিকটে গিয়েছিলেন। এবং এই পিলখানা ঘটনার পরে এই সুযোগটা হয়েছিল। অনেক অফিসার জীবনে যোগ্যতা তো দূরের কথা, এরা সত্যিকার অর্থে একটা পুলিশের কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই, এমন কিছু অফিসারও ছিল, যারা যে কোনো কারণে হোক, কোনো একটা সময় হয়তো আর্মি চাকরি যেভাবে হোক পেয়েছিল, বাট পরবর্তীতে এরা প্রমোশন পাওয়ার যোগ্য ছিল না। তারা বুঝে গিয়েছিল আমি মেজরের পরে আর কিছুই হইতে পারবো না, বা ক্যাপ্টেনের পরে কিছুই হতে পারবো না। সেই মানুষগুলো তখন চিন্তা করলো দিস দ্য রাইট টাইম শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার। তখন তারা কি করলো, এই শেখ হাসিনার কাছে তারা বিভিন্ন তথ্যের নামে বিভিন্ন অফিসারকে ফাঁসানো শুরু করলো, এবং এটা পিলখানার ঘটনার মাধ্যমে। আমার এই দুটো কোর্সমেট, দে লস্ট দেয়ার জব। তার মধ্যে একটা কোর্সমেট কোর্সের প্রথম দিকে, এবং আরেকটা কোর্সমেট সেও খুব ভালো অফিসার, দুইজনেই কিন্তু তারা ক্যাপ্টেন র্যাঙ্কে তখন চাকরি হারাইলো। কি কারণে? একটাই অপরাধ ছিল, সেনাকুঞ্জে যখন অল অফিসারকে শেখ হাসিনা এবং মঈন আহমেদ অ্যাড্রেস করছিল, তখন সেখানে তারা প্রতিবাদ করেছে। তো এই ঘটনা এবং এই কোর্সমেটদের আরো কিছু অফিসারদেরকে যাদের চাকরুচ্যুত করা হলো, তাদেরকে চাকরুচ্যুত করার পেছনে যারা এই যে বিভিন্ন তথ্যপাত্র দিয়েছিল, সরবরাহ করেছিল, এবং বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন যে ভুয়া মিউটিনির কথা তৈরি করা ছিল, সব নাটক ছিল, সবই নাটক। এই হাসিন স্যার নিজে ভালো করে জানেন, যেমন কামরুল স্যার থেকে শুরু করে অনেকগুলো অফিসারকে মিউটিনি নাম দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি কি এই কথাগুলো শেখ হাসিনাকে এই জন্য বলা হয়েছিল যে বাংলাদেশে একটা মিউটিনি হতে যাচ্ছে, ষড়যন্ত্র হতে যাচ্ছে, তো এই তথ্যটা যে শেখ হাসিনার কাছে দেয়, সে অটোমেটিক্যালি কিন্তু সে আপন হয়ে যায়। আমি যদি এখন এই জাহিদি স্যারকে বলি যে স্যার জানেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তার মানে সে ভাবতে শুরু করবে রেজা আমার কত আপন জন, কত আপন, যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ওই এসে জানাইছে। এই যে এই অ্যাপ্রোচটা, এটাকে একটা টেকনিকে পরিণত করেছিল এই শেখ হাসিনার সময়, এবং এই কাজগুলো করেছিল সবচেয়ে অথর্ব অযোগ্য অফিসারগুলো, যারা জীবনে প্রমোশন পাইতো না। আমি আজকে সকালে কক্সবাজার সি বিচে আমি ওই ব্রেকফাস্ট করতে যাওয়ার পূর্বে ডাইনিং হলে কোনো একজন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেলকে দেখতে পেলাম। তিনি একটা ওই ফিমেলরা, লেডিরা যে পরে না, ওইটাকে কি বলে, মেয়েরা যে ঘরে পরে, এটা কি বলে এটাকে মেক্সি নাকি বলে, মেক্সি এরকম নাম আছে, সেরকম টাইপ একটা ড্রেস পরে তিনি ব্রেকফাস্ট করতে আসতেন। আমার কাছে ছবি আছে, একজন আবার ছবিটা তুলে আমাকে পাঠাইছে, এবং আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম। মেক্সি টাইপ একটা ড্রেস পরে তিনি ব্রেকফাস্ট করতে গিয়েছেন। আর্মি তাকে লেফটেন্যান্ট জেনারেল বানিয়েছিলেন, স্টাফ কোর্স ছিল না, কিছুই ছিল না। এই শেখ হাসিনার বদান্যতায় তিনি সেই পর্যন্ত গিয়েছিলেন। একটা অফিসারের পরবর্তীতে আমি কোনো একজন সেনাপ্রধানকে একটা টেক্সট পাঠাইছিলাম যে আমরা জানতে ইচ্ছা করে এই লেফটেন্যান্ট জেনারেল সাহেবের টার্ম কমান্ডার, প্লাটুন কমান্ডার, তার প্রশিক্ষক কারা ছিল। তারা শিখাইতে ব্যর্থ হয়েছে যে ডাইনিং হলে, পাবলিক প্লেসে ডাইনিং হলে আসতে গেলে একটা ড্রেস কোড মানতে হয়। এটা আমার আর্মি অফিসার সবাই আমরা করি, কিন্তু সিভিল লোক সব কিছু করতে পারে, বাট আমরা পারি না অনেক কিছু। কারণ আমাদের ট্রেনিং এর ড্রেস কোড জিনিসটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। একটা ডাইনিং হলে যাব, সেখানে মিনিমাম একটা শার্ট প্যান্ট, একটা ট্রাউজার পরা উচিত। সেখানে একটা মেক্সি টাইপ ড্রেস পরে যাচ্ছে, এবং তার এই বুকটা এই পর্যন্ত পুরো ফাঁকা ছিল, হাতা কাটা এরকম এখানে অর্ধেক, আর তারপর আর বাকিটা দৃশ্য বললাম না। আমি
প্রোগ্রাম শেষে আমি ইলিয়াসের কাছে ছবিগুলো পাঠাবো। তো এইরকম ব্যক্তিগুলো এই শেখ হাসিনার সময় প্রমোশন পেয়ে বড় উচ্চ পদে গিয়েছিলেন। এটা কি কারণে? এই মানুষগুলো পিলখানা ঘটনার সময় নীরব ছিলেন। এই পিলখানা ঘটনা আমরা অনেক কথা তুলে ধরি, কিন্তু কিছু ব্যক্তির নাম আনি না। পিলখানা ঘটনার সময় দিদেন ডিজিএফআই ডিজি জেনারেল মোল্লা ফজলে আকবর, তিনি কেন সিঙ্গাপুরে ছিলেন? ডিজিএফআই ডিজি এইরকম ঘটনার সময় তো ওইখানে থাকার কথা না। কেন শেখ হাসিনা সেদিন সেই পিলখানা ঘটনার দিন, ওই দিন তার প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম তিনি কেন যান নাই? তারপরে ডিজিএফআই ডিজি সেখানে কেন উপস্থিত থাকেন নাই? তিনি কেন এই বিষয়ে তার ডাইরেক্টর বা কাউকে কোনো নির্দেশনা, কোনো তথ্যপত্র দেননি? সব টপ পার্সনরা সবকিছু জানত। তারপরে যখন এই পিলখানা ঘটনা ঘটে, তখন এটা ছিল একটা মিলিটারি সিচুয়েশন। সেখানে কেন সাধারণ রাজনীতিবিদদেরকে পাঠালো, সিনিয়র নেতা না পাঠায় কেন আজম আর নানকের মতো নেতাকে পাঠানো হলো? সবকিছু পরিষ্কার ছিল। এই সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য তখন দিদেন ব্রিগেড কমান্ডার, 46 ব্রিগেডের হাকিম, তাকে পাঠাইতে পারত। আমাদের আর্মির 2টা এপিসি যদি পিলখানা গেটে যায়, তাক করা হইতো, সব ঠান্ডা হয়ে যেত। আমাদের কোনো মিলিটারি অ্যাকশন নেওয়া হয়নি, মিলিটারি কোনো অফিসারকে পাঠানো হয় নাই, কোনো কিছু করা হয়নি। আচ্ছা, এখন আমি পিলখানার ঘটনা সবাই জানে, এটা নিয়ে একই জিনিস তপসরা করে লাভ নাই। এখন আমি আসি এই যে কমিশন নিয়ে, যেটা কমিশন অ্যান্ড কমিটি। একটা বিষয় কি, আমাদের একটা বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি এই কমিশনটা কি? কমিটিটা হলো সাধারণত একটা ইন্টারনাল, মানে কোনো একটা বিষয় যদি কোনো ইন্টারনাল মানে কমিটি ইজ এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস who are appointed or elected to perform a specific task internally. আর যেটা হচ্ছে মানে যেমন আমি আমার নিজের প্রতিষ্ঠানের মধ্যে আমি একটা কমিটি তৈরি করে দিলাম আমার নিজ প্রতিষ্ঠানের জন্য। আরেকটা হলো আর কমিশন হচ্ছে তার কমিশনের যারা রিপোর্ট তৈরি করে, ইনভেস্টিগেশন করে। কিন্তু একটা কমিটি কিন্তু রিপোর্ট ইনভেস্টিগেশন করার কথা না, সেটা টাস্ক দিবে, এই তোমরা কমিটি এটা সম্পর্কে একটা কিছু বানায় দিয়ে দিও। এটা আমি অ্যাকশন নেই না নেই, এটা কোনো আইনি জটিলতা থাকে না। কমিটি মোস্টলি অপারেটস আ মিনস অফ ইন্টারনাল রেগুলেশন অফ লেজিসলেটরস বাই দ্য লেজিসলেচার। আর কমিশন হচ্ছে সার্ভস অ্যাজ অ্যান এক্সটার্নাল কি বলা যায়, রিভিউ প্রসেস। যারা একটা রিপোর্ট তৈরি করে, ইনভেস্টিগেশন করে এবং ইনভেস্টিগেট করে, তারা স্টাডি করে এবং পার্টিকুলার কোনো ইস্যু নিয়ে কোনো একটা মানে এবং তারা অ্যাপয়েন্টেড হয় বাই দ্য গভর্নমেন্ট অর ক্যান বি দ্য অর্গানাইজেশন। এবং সেই কমিশন যে রিপোর্টটা বানায়, সেই কমিশনের রিপোর্টের কিন্তু একটা দায়বদ্ধতা থাকে যে এটা নিয়ে আমাকে একটা অ্যাকশন যেতে হবে। একটা কমিটির ক্ষেত্রে এটা হয় না, কমিশনের ক্ষেত্রে কিন্তু সেটা হয়। তারা যে কমিটি করছে, কেন কমিটি করবে? এটা তো কোনো কমিশন। আচ্ছা, তারপরে একটা কথা হচ্ছে যে কমিটি করছে তো করছে, এটা একটা সিচুয়েশনের আলোকে কেন করবে? এই যে লোকজন প্রতিবাদ করলো, সবাই যে আন্দোলন করলো, সোশ্যাল মিডিয়াতে অনেক প্রতিবাদ করালে তারপর একটা তারা সান্ত্বনা সূচক একটা কমিটি বানায়, এটা তেমন হওয়ার কথা না। এই জিনিসগুলোই তো আমাদের সন্দেহের উদ্রেক করে যে এই যে বিষয়গুলো হচ্ছে, এবং আমরা অলরেডি জানি যে আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত, আজকে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ধ্বংস বা এই তলানিতে আসার কারণটা কি? কোন একটা নির্দিষ্ট দেশের প্রতি শেখ হাসিনার অতি মাত্রায় চাটুকারিতা, নির্ভরশীলতা, তার কাছে দেশকে বিক্রি করে দেওয়া। আজকে এই শিক্ষা থেকে আমাদের বোঝা উচিত বাংলাদেশ সেই আগের জায়গায় নেই। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। এখন আপনি ওই যে রাগ ঢাক করার কিছু নাই, এখন প্রকাশ্যেই বাংলাদেশের সমস্ত জাতি জনগণ সবাই বলছে যে ভারতের সাথে আমাদের শত্রুতা না করি, কিন্তু ভারত আমাদেরকে একটা মানে স্টেটের মতো করে চালাবে, তাদের কোনো প্রাদেশিক কোনো একটা স্টেটের মতো করে চালাবে তা না, সেটা করার সুযোগ নেই। বরং এই মুহূর্তে জনপ্রিয়তা অর্জন করতে গেলে তোমাকে ভারতের বিরুদ্ধে যেতে হবে। এখন তুমি বাংলাদেশে কি করতেছো, এই সরকারটা কি করতেছে, তারা ভারতের সাথে ব্যালেন্স করার চেষ্টা করতেছে। ভারতের সাথে ব্যালেন্স না করে আমাদের ব্যালেন্স অফ পাওয়ার পলিসিটি অ্যাপ্লাই করা উচিত। কিরকম? আমরা যখন বাংলাদেশ আমরা প্যারালালি চায়নার সাথে সম্পর্ক মজবুত করব, আমরা তখন ভারত আমাদেরকে তোয়াক্কা করবে। আমরা যখন প্যারালালি ইউএসএ, ইউকে, মায়ানমার, প্রতিবেশী পাকিস্তান সবার সাথে সুসম্পর্ক করবো, ভারত আমাদেরকে তখন মূল্যায়ন করবে। একই সাথে আমরা যখন ভারতের সাথে সম্পর্ক রাখবো, তখন চায়না আবার আমাদেরকে মূল্যায়ন করবে, তখন পাকিস্তান আমাদেরকে মূল্যায়ন করবে। আমাদের দরকার নেই কোনো রাষ্ট্রের দাবিদারি করা, পাকিস্তানেরও দাবিদারি করা দরকার নাই, চায়নারও না, ভারতের। এই যে ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ,
চায়না, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই রিলেশনশিপের মধ্যে আমাদের কিন্তু আমাদের জিও পলিটিক্যাল প্লাস জিওগ্রাফিক্যাল যে লোকেশন, এই লোকেশন অনুযায়ী বাংলাদেশ পারে সবচেয়ে বেশি পাওয়ারফুল রোল পালন করতে। জাহিদি ভাই, জি, আপনি আসসালামু আলাইকুম। বিজয় এর শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমি মেজর মোহাম্মদ জাহিদি আহসান হাবিব, 25 মিমের লং কোর্সের এখন অবসরে আছি। আমি সেদিন 25 ফেব্রুয়ারি 2009 একজন বেঁচে যাওয়া অফিসার। তো আমি বিস্তারিত যাওয়ার আগে আমি একটা তদন্ত কমিশন এবং তদন্ত কমিটি সম্বন্ধে রেজা স্যার অলরেডি আপনাদেরকে জানিয়েছেন। তো আমি কিন্তু এই তদন্ত কমিটি যখন হলো, আগে যে তদন্ত কমিশন হওয়ার কথা, পরে আসলে হচ্ছে তদন্ত কমিটি হবে। তো তদন্ত কমিশন হোক, তদন্ত কমিটি হোক, আমি কিন্তু কোনো তাতে আমি খুশি হইনি। কেন খুশি হইনি? আমি চেয়েছিলাম এটা আন্তর্জাতিক আদালতে যাক। কেন চেয়েছিলাম আমি একটু বলি। আমার 2009 সালের ফেব্রুয়ারি মাসে যখন ঘটনাটা ঘটলো, আমি বেঁচে যাওয়া অফিসার, তারপরে আমার পোস্টিং হয়েছিল RSU, অর্থাৎ রাইফেল সিকিউরিটি ইউনিটে। তাই আই ওয়াজ ইস্টার্ন ডেস্ক কমান্ডার। তার আগেই আমার আমি ছিলাম হচ্ছে জেডএস হিসেবে আমার পোস্টিং হয়েছিল বিডিআর কার্নেজের আগেই, মানে বিডিআর কিলিং এর আগে আমার পোস্টিং হয়েছিল। তখন আরএসির কমান্ডার ছিলেন হচ্ছেন কর্নেল আতিকুজ্জামান স্যার। হি কল মি এবং সে আমাকে বললো যে জাহিদি তুমি আমার ইস্টার্ন ডেস্কটা তুমি দেখো, কেননা এখন তো আমাদেরকে রিফর্ম করতে হবে। এই সময় একটা হিউম্যান ক্রাই উঠে গেল যে এই বিচার কার্যটা কে করবে এবং কিভাবে হবে। তখন আর্মির মধ্যে সবাই একসাথে বলে যে এটা কোর্ট মার্শাল হতে হবে, যে বিকজ এটা আর্মির সবাই মারা গেছে, এটা কোর্ট মার্শাল করতে হবে, এমবিএমএল আওতায় আনতে হবে এবং 3 মাসের মধ্যে সবাইকে একটা আমরা সমাধান দেখতে চাই। তো এটা নিয়ে আমার সিও তদানীন্তন ডিজিও মহোদয় মাইনুল স্যার ওনারা বললেন যে না, এটা আর্মি এটা বিচার করবে বা আর্মি কোর্ট মার্শাল হবে এটা, বা এমবিএমএল আওতায় হবে। আমরা সবাই খুশি। কিন্তু কিছুদিন পরে পরে শুরু হলো যে এটা ওভাবে হবে না, এটাকে একটা এমিকাস কিউ একটা গঠন করবে 11 জন মিলে। 11 জনের একটা বিচারক সবাই একসাথে বসবেন, তারাই নির্ধারণ করবেন কিভাবে এটা সমাধান হবে, কোন প্রক্রিয়া হবে। এদের বিডিআরের যে বিচার এই বিচারের মাধ্যমে হবে না, বিচার অথবা আর্মির মানে এমবিএমএল এর মাধ্যমে হবে, না সাধারণ অন্য কোনো নতুন কোনো উপায় হবে, না ওই ফৌজদারি আদালতে হবে। এটা নিয়ে তখন হিউজ একটা সবার মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেল। তো ওই 11 জন এমিকাস কিউয়ের সব বিচারপতিরা বসলেন। তো আমি আমার স্ট্যান্ডার্ড কমান্ডার হিসেবে আমাকে মাঝে মাঝে ওই এমিকাস কিউয়ে ওখানে যেতে হতো। ওদের কি ডিসিশন হচ্ছে, কি কতদূর আগাচ্ছে না আগাচ্ছে, ওগুলো আমি নোট করে নিয়ে এসে পরের দিন আমি মর্নিং ব্রিফে আমি ব্রিফ করতাম। আমাদের বিডিআর যে মর্নিং ব্রিফটা হয় সেখানে, ওখানে জেনারেল মাইনুল স্যার থাকতেন এবং অন্যান্য অফিসাররা সবাই থাকতেন। তো আমি একদিন বললাম যে স্যার, আমি একটা জিনিস আমাকে খটকা লেগেছে, আমিও চাচ্ছিলাম না যে এটা, আমি চাচ্ছিলাম যে এটা কোর্ট মার্শাল হয়ে হোক, কোর্ট মার্শাল হয়ে এটা বিচার হয়ে যায়। আমরা যেহেতু আমার আর্মি, আমরা ওইটা চাবো। তো একদিন ওটা ওই একটা ডিবেট হচ্ছিল বিচারকদের মধ্যে। ডিবেটটা হচ্ছে এএমসি কোডের অফিসাররা এরা সিভিলিয়ান, তারা বলতেছে, একজন বলতেছে সিভিলিয়ান, একজন বলতেছে না এটা সিভিলিয়ান না, এটা আর্মি। তো আমি ওই উদাহরণটা নিয়ে এসে আমি মর্নিং ব্রিফে বললাম যে স্যার, এই এমিকাস কিউয়ের যারা বিচারক মন্ডলী আছেন তারা সবাই লার্নেড, উই রেসপেক্ট দেম, বাট তারা বেসিক যে আর্মির জিনিসটা সেটা তারা জানে না। কি বলে কি জানে না? আমি বললাম যে স্যার, তারা ওই আর্মি এএমসি কোডের যারা অফিসার আছে তাদেরকে তারা সিভিলিয়ান বলতেছে। যারা এই বেসিক জিনিসটা জানে না তারা এত বড় একটা আমাদের একটা বিচার তারা কিভাবে করবে? উনি আমাকে বসে দিলেন, ইউ সিট ডাউন। তো আমি বললাম যে কি ভুল বললাম না কি বললাম, আমি বুঝতে পারলাম। আমাকে সিট ডাউন করে দিল সবার সামনে। হ্যাঁ, কোনো কথা শুনতে চাচ্ছেন আমাকে। তারপর আমি আবারও উঠলাম কিছুক্ষণ পরে। তা বললেন স্যার, আমাকে বললেন যে তুমি কি বলতে চাচ্ছ? আমি বললাম স্যার,
এই 11 জনের মধ্যে অন্তত 5 জন আমাদের আর্মি থেকে যাক। আর্মির আমাদের তো জ্যাক ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে আমাদের 5 জন যেতে পারে, তাহলে একটা ভালো হবে। তো এটা ওখানে আবার আমাকে বসে দিলেন। তখন আমি বললাম যে এভাবে একটু মনে হয়, আমি তো ইয়াং সবচেয়ে, মানে তখন আমাদের বয়সও তো তেমন বেশি ছিল না, আমি এখন লেফটেন্যান্ট কর্নেল টার্নও আসেনি আমার। তখন আমি বসে গেলাম, তখন আমি এটা নিয়ে আমি আমার সিও কে জানালাম। সিও বলে যে ঠিক আছে, তুমি একটা রিপোর্ট লেখো, রিপোর্ট লিখে আমরা আমাদের চ্যানেলে আমরা পাঠিয়ে দিই। আমার সিও ছিলেন তখন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল আতিকুজ্জামান। তো এই মুহূর্তে আমি একটু বলে রাখতে চাই, স্যার কিন্তু একদম কোয়ালিফাইড একজন আই কোর্সের অফিসার, উনি ইনস্ট্রাক্টর ছিলেন। ইউ ক্যান, মানে আমরা তাকে কিন্তু আমরা এই তদন্ত আদালত যে কমিটি গঠন হবে তাতে কিন্তু আমরা রাখতে পারি, আমরা চিন্তা করে দেখতে পারি। আমি কম্পিটেন্ট অফিসার জন্য বললাম, এবং আরেকজন অফিসারের নাম বললাম, সেটা হচ্ছেন যে ফজলুর রহমান। আপনারা সবাই, স্যার একটু আগে বলেছিলেন, এই দুজনকে আমি মনে করি তারা ভালো হবে। দেখ, এই কথা বলার পরে আমি বললাম, তারপর তো পরে ইতিহাস তো আপনারা জানেন যে তদন্ত হলো এবং তদন্ত কমিটি গঠন করলো এমিকাস কিউরির সুপারিশ অনুযায়ী। কিন্তু সেই তদন্ত কমিটি কি করলো, তদন্ত কি বিচার হলো, তা তো আমরা সবাই আপনারা দেখতে পাচ্ছি। সেই একই জিনিস আমি বলতে চাচ্ছি, এখন যে তদন্ত কমিটি হবে, সেই তদন্ত কমিটি যেন ওই রকম আগের তদন্ত কমিটির মতন বা আগের বিচার কাজ যারা করছে, এই যে কি বলে পুলিশের কয়েকজন অফিসার বা এবং এনআইটি টোটাল 26 জন অফিসার ছিলেন, মানে ন্যাশনাল ইনভেস্টিগেশন টিম। এখানে ছিলেন 12 জন মনে হয় জয়েন্ট সেক্রেটারি নাবাব, আর আমাদের আর্মি অফিসার ওইরকম ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল নাবাব। তারা কি করছে? তারা তো কিছুই করেনি। তারা দে ওয়ার অল ওয়ার গাইডেড। এই গাইডেড নিয়ে আমি অলরেডি আমি চাইছিলাম যে এটা যাতে আন্তর্জাতিক, সেই 2011 সাল থেকে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, আমি অনেক জায়গায় গিয়েছি, যে বলছি যে স্যার এটা এই বিচার কাজটা ঠিক মতো হচ্ছে না। সঞ্চালক ভাই, আপনি তো জানেন, হ্যাঁ, যে আমি দু একটা বলছি, আমি কোথায় কোথায় গিয়েছিলাম বলছি, কিন্তু আমার বলাতে কোনো কাজ হয়নি। কিন্তু ওই বলা তো একটা সমস্যা, যদি আমার কেউ যদি টের পেয়ে যেত তাহলে তো আমার ওই গলা কাটিয়ে দিত, স্যারের মতো আজও হয়তো আমি গুম হয়ে থাকতাম। তো এটা তো যাওয়ার ওখানে তো, মানে আমি, আমার একটা সুবিধা ছিল কি, আমি আরসিও থাকা অবস্থায় আমি ওই মনিটরিং যে সেলটা ছিল, সেই মনিটরিংটা আমি ওই আতিকুজ্জামান স্যারের 9 নং কোর্সের ওনার নির্দেশে, ওনার আইডিয়াতেই আমি কোথা থেকে গ্রামীণ ফোন, তারপর তখন ছিল এয়ারটেলের কি ছিল, বিভিন্ন কোম্পানি থেকে আমি ওই ডিভাইসগুলো নিয়ে আসছিলাম, নিয়ে এসে আমাদের আরইসিতে একটা সেল তৈরি করেছিলাম। সেই সেলের মাধ্যমে আমরা ওই কে ফোন করতো না করতো, কোথায় কল লিস্ট করলে, ওই ওই জিনিসটা সম্বন্ধে আমার নলেজ, আমি ওটার হেড ছিলাম, সেই হিসেবে আমার নলেজ ছিল। এই কারণে আমি করতাম কি, ওটাকে ফাঁক দিয়ে কিভাবে ফোন করা যায়, এই টেকনিকটা আমার জানা ছিল। এই টেকনিকটা জানার কারণেই আমার অনেক জায়গায়, আমি বিভিন্ন জায়গায় আমি ফোন করতাম, ফোন করে আমি আবার যে মোবাইল থেকে ফোন করতাম সেটা আমি ডিস্ট্রয় করে ফেলতাম। এইভাবে আমি অনেক জায়গায় ফোন করে আমি চেষ্টা করছি ভাই, আমি কিন্তু ওইভাবে পারিনি। তো আজকে যেমন আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি জানতে চাচ্ছি, এই তদন্ত কমিশনের কাজ হবে না ভাই। আমরা বাঙালি, আমাদের কি দিতে পারবে, আমাদেরকে প্রেশার করে আমাদেরকে উল্টা পাল্টা ইয়ে করতে পারবে। হ্যাঁ, তো আমাদেরকে দরকার হচ্ছে এই আন্তর্জাতিক আদালতে যাওয়া। আপনারা হবে, তদন্ত কমিটি অবশ্যই হবে, তদন্ত কমিটির থেকে তদন্ত কমিশনে যাব, আমরা কমিশনের থেকে আমরা আন্তর্জাতিক আদালতে যাব। এই আমাদের আন্তর্জাতিক আদালতে গেলে হয়তো অনেকের ফাঁসি হবে না, না হোক, বিচারটা যাতে হোক, বিচার হোক। আমরা ফাঁসি চাই না, আমরা বিচার চাই, বিচার যাতে ঠিক বিচার হবে। কর্নেল হাসিনুর জি, আপনি শুরুতে যেভাবে বলছিলেন হাসিনুর ভাই, যে এটা নিয়ে আপনি কাদেরকে চান না, নিশ্চয়ই আপনার ভেতরে একটা সন্দেহ আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি গুম কমিশনের সাথেও আছেন, মানে ওইখানে আপনাদের যেই সরকারের যে সহায়তা থাকা দরকার, অর্থনৈতিক সহায়তা, একটা কমিশন গঠন করলে তার অবশ্যই তাকে আর্থিক যে সহায়তা সেটা দিতে হয়, অর্থ ছাড়া তো আসলে কোথাওই করা যায় না।
যেমন কালকে আইন স্বরাষ্ট্র উপদেষ্টাও যেটা বলেছেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিলেন যে আইন মন্ত্রণালয় থেকে কোনো ধরনের করার আপনাদের প্রয়োজন আছে কিনা। তারা বলেছে যে আমাদের যদি প্রয়োজন হয় আমরা আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। প্রতিটা জায়গাতেই তো আসলে অর্থের দরকার আছে। সেক্ষেত্রে অর্থনৈতিক সহায়তাটা, সাপোর্টটা কি আপনাদেরকে দেওয়া হয় কিনা? মানে আমি গুম কমিশনের ক্ষেত্রে বলছি আরকি। না, আমি গুম কমিশনে প্রথম দিকে অনেক সমস্যা ছিল। কোথায় বসবে, কি চেয়ার টেবিল, কম্পিউটার থেকে শুরু করে কত কিছু দরকার। আসা যাওয়ার জন্য গাড়ি, নিরাপত্তার জন্য পুলিশ, অনেক কিছু দরকার। এটা সময় নিছে, বাট তারা অল্প সময়ের মধ্যে আমি বলব কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারছে। এইখানে যে সমস্যা, একই সমস্যা, বাট এটা তো 4 মাস টাকার কথা না। তো সবার দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, আইন উপদেষ্টার দাবি, সাধারণ জনগণ সবার দাবি। এটা বিচারটা যাই হোক, মূল ঘটনা আমরা জানতে চাচ্ছি। কি হয়েছিল ঘটনা? আজকে মিসেস তানভীর ভাবি বলছেন 3 জন বিডিআর ড্রেসে তার রুমে গিয়েছিল, তা হিন্দিতে কথা বলতেছিল। এখন দেখেন ভারত আসবে এখানে, ভারতকে খুশি করার জন্য করা হয়েছে। আমি আরো অনেক তথ্য জানি, ইনশাল্লাহ সব বলবো, বাট আমার ওই যে স্যার এখানে হ্যাঁ একটু ইন্টারাপ্ট করি স্যার। শুধু তা না, এই যে নাসিরুদ্দিন পিন্টু ভাই, তাকে যে হত্যা করা হলো, এটা খুব দুর্ভাগ্যজনক স্যার। আমি পুরান ঢাকায় যে কোনো মাধ্যমে হোক নাসিরুদ্দিন পিন্টু ভাইয়ের এই গ্রুপটার সাথে খুব কানেক্টেড ছিলাম স্যার। তার কাছে হাতে নাতে প্রুফ ছিল স্যার। ইন্ডিয়ান যে ব্যক্তিরা যখন ওখানে আচ্ছা, পালিয়ে গিয়ে যাচ্ছিল, আমি বলি, জেলে আমি যখন ছিলাম তখন বিদেশ, আমার তো নিজের গোফরান মল্লিক আমারই সুবেদার মেজর ছিল, আমারই আদরও ছিল। যে বিডিআর সেন্টারের যে নুরুল ইসলাম আমার সুবেদার ছিল, সে মারা গেছে। একজন মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করতেছে। এরা সব কথাই আমাদের বলতে চাইছে, অনেক কিছু বলছেও আমাদেরকে। আমি তখন গাইড করছি, আমাকে বললো না, আমি তো বিএনপি করি না, পিন্টু ভাইরে বলো। পিন্টু ভাই সব জেনে যান। আরো চাক্ষুষ সাক্ষী পিন্টু ভাইকে, জেলের মধ্যে তো আমি কর্নার মেজর নাই, এখানে সবাই আমরা বন্দি। এই সহজ সরল উৎসাহে সকল কিছু স্বতঃস্ফূর্ত পিন্টুর বলে, এবং পিন্টু এই জন্যই মূলত মারা যায়। সত্য কথা, পিন্টুকে এই জন্যই মেরে ফেলা হয়। এটাই ছিল মূল কারণ স্যার, এটাই মূল কারণ ছিল। এবার ওরা মানে এটা সকল তথ্য ওরা দিছে পিন্টু ভাইকে, কি হয়েছে না হয়েছে। ইভেন এই যে সেলিম রেজা, স্যার দেখেন আমাদের তো মারার কথা ছিল না, জিম্মি করার কথা ছিল। আমি নিজের 2টা গুলি, আমি আহত, দেখলাম, চেক করলাম, ডকুমেন্ট আছে তার কাছে, সত্য। বিকজ যারা মারার প্ল্যান করছে তারা একটা ভিন্ন গ্রুপ, সেটা যাই হোক তদন্তে আসবে। আমার কথা হলো আমরা মূল জিনিসটা জানতে চাই। এই যে শেখ হাসিনা এতজন খুনিদের সাথে কথা বললেন, কি কারণে, কি কথা বললেন আমি তো জানি না। কেন ওখানে সেনাপ্রধান থাকবেন না? এই ধরনের কর্মকাণ্ড, তারপরে একের পর এক মানে এই বিডিআর মেসাকারের মধ্যে পরিষ্কার করে ক্লিয়ার করছে, এই একটা বিডিআর এর মাধ্যমেই এই হাসিনা দৈত্য হয়, স্বৈর শাসক হয়, এই বিডিআর এর মাধ্যমে। তারপরে যা কিছু করে সবখানে পার হয়ে গেছে। এবং এই বিডিআর এর মাধ্যমে সেই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেয়, আবার যা করছে মানে যাচ্ছে তাই, সারা জীবনের জন্য এই শাসক তারা। আর এর জন্য দায়ী আমাদের কিছু অনৈতিক জেনারেল, এদেরকে চিহ্নিত করতে হবে। অল্প কিছু সুবিধা নেওয়ার জন্য, একটু ব্লেসিং পাওয়ার জন্য এই জেনারেলগুলি কাজ করছে। এই জেনারেলদেরকে চরিত্র তার পরিবারও জানে না তার কি অনৈতিক। মানে আমার কি বলার আছে, কিছু বলার নাই। আজকে ওই তানভীর রবি বললো যে তার বাচ্চাকে আইসিসিবি পা করতে দেয় নাই, মানে ওটা তো ঘটনা ঘটছে, তারপরে যে ফলো আপ, যারা একটু কথাবার্তা বলছে, যে সরকারের বিপক্ষে গেছে, তাকে আর কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। প্রতিটা পদে পদে তাকে বিপদে ফেলছে। তা আমি মনে করি এরপরে দেখেন সেনাবাহিনী অফিসার মেজর জাহিদ আরেকটা বিষয় আপনাকে স্যার এখানে ইনপুট দিই স্যার। 2017 সালে এসিটিভিতে একটা টক শোতে আমি গিয়েছিলাম। আমার সাথে রিয়াদ আহসান, আমাদের ইলিয়াস হোসেন চিনতে পারেন, রিয়াদ আহসান নামে একজন মডারেটর ছিল ওখানে। ওই প্রোগ্রাম আমার সাথে যুক্ত ছিল স্যার দুদকের একজন আইনজীবী খুরশিদ আলম বা কিছু একটা হবেন। হ্যাঁ, এই খুরশিদ আলম সে নিজে স্যার ওই জায়গায় আমাকে বিভিন্নভাবে প্রভোগ করেছিল স্যার, যে আমি কেন এই বিডিআর বিষয় নিয়ে পিলখানা নিয়ে কথা বলে। এবং এই খুরশিদ আলম নিজের ডিজিএফআইতে রিপোর্ট করেছিল যে আপনাদের এই অফিসার কেন পিলখানা বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে এইভাবে এখনো বক্তব্য দিতে পারে মিডিয়াতে। এই খুরশিদ আলম নিজে বলেছিল স্যার। খুরশিদ আলম অথচ সে ছিল, হ্যাঁ
খুরশিদ আলম আছে কোথায় এখন? আমি অনেক খুঁজছি, তার কোনো খোঁজ খবর পাইনি। মানে তার সম্পর্কে অনেক কিছু আছে, এবং আমি তো এই বিষয়ে আলাদা একটা সেশনে বলবো তার অপকর্ম। এরা তো দেশেই থাকার কথা, পুলিশ তো এরা ধরলে অনেক কিছু বের হওয়ার কথা। এদের না মতো, না হ্যাঁ, এ এমন অনেক কিছু জানে। এই খুরশিদ আলম, যিনি ছিল এই পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম আইনজীবী, এই খুরশিদ আলম, ওই একটা কথা আছে না, বেড়া হয়ে ধান খায়, রক্ষক ভক্ষক। এই খুরশিদ আলম যে ছিল রক্ষক, সে বরং উল্টা কাজ করেছিল। এবং আরো একটা কথা স্যার, এর মাঝখানে বলি, সরি স্যার, মানে একটু ইন্টারাপ্ট করলাম স্যার, ভুলে যেতে পারে এই জন্য। রাঙ্গামাটিতে কোন একজন সিও 25 বেঙ্গলের, ওই সিও তখন ভারপ্রাপ্ত অ্যাক্টিং কমান্ডার 65 305 305 ব্রিগেড না কত, 305 305 ব্রিগেড, 305 রাঙ্গামাটি 305 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিল, অ্যাক্টিং ব্রিগেড কমান্ডার। তখন ওই ব্রিগেড কমান্ডারের কাছে ওখানে ওই সময় দিদেন র্যাবের এডিজি, তিনি গিয়েছিলেন রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি যে ওখানে ভিআইপি রুমে উঠেছিলেন, ভিআইপি রুমে উঠে তিনি ওইখানে বসে ওই রাঙ্গামাটিতে কিছু বিজিবির সৈনিক পালাতক ছিল, যারা ওই যে ইয়ের সাথে জড়িত, তিনি তাদেরকে নাম সংগ্রহ লিস্ট নিয়ে তাদেরকে সরাসরি মানে কিলিং করার জন্য গিয়েছিলেন। তার কারণ কি ছিল? তার কাছে তাকে টার্গেট দেওয়া হয়েছিল যে এই ব্যক্তিগুলো তার অনেক কিছু জানতো এই ষড়যন্ত্রের, তো তাদেরকে মেরে ফেলে। এবং ওই সময় এই যে আজকে যে স্যার কিছুক্ষণ আগে ওই যে জাহিদি স্যার মাইনুল স্যারের নাম নিল, স্যার লেফটেন্যান্ট জেনারেল মইনুল, যিনি সেনাপ্রধান, সেই দিন কয়েকদিন আগে দেখলাম একটা প্রোগ্রামে হাজির, এবং জিল্লুর ভাই ওই যে কি প্রোগ্রাম যেন, বে অফ বেঙ্গল কনভারসেশন, সেখানে আমিও ছিলাম গেস্ট হিসাবে সোনারগাঁওয়ে, সেখানে দেখলাম যে লেফটেন্যান্ট জেনারেল মইনুল হাজির। আমি অবাক হয়ে গেছি, তার মতো মানুষ এখনো কিভাবে বিভিন্ন জায়গায় যায়। এই মইনুল যদি সত্যিকার অর্থে বিজেপির জন্য কাজই করে থাকতেন, তাহলে উনি লেফটেন্যান্ট জেনারেল হলেন কি করে স্যার? কি জাহিদি স্যার আমি ভুল বললাম? মইনুল না সাহেব ঠিক আছে যদি সব অনেস্টলি কাজই করে থাকেন, ব্রিগেডিয়ার থেকে উনি লেফটেন্যান্ট জেনারেল হলো কি করে? তার মানে মইনুল হচ্ছে সবচেয়ে বড় আসামি, তাকে ধরা উচিত। কিন্তু সে মইনুল আরো বরং এখন সে নিজেকে ভিকটিম হিসেবে নিজেকে এক্সপোজ করছেন। তিনি সেনাপ্রধান ইলিয়াস ভাই, হওয়ার আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা আবদার করছি আপনার কাছ থেকে। সেটা হচ্ছে 26 তারিখ আমি বের হই 3:15 বের হওয়ার সাথে সাথেই গেটেই আমি কিন্তু একটা বক্তব্য দিই। সে বক্তব্যটা লাইভ ছিল, এবিসি রেডিওতে এটা লাইভ ব্রডকাস্ট করা হয়। যখন ব্রডকাস্ট করলো, সাথে সাথে কিন্তু সব কিন্তু খোলাসা হয়ে গেল সবার কাছে। এবং ওই একবারই সে ব্রডকাস্ট করার পরে এটা তারপরে করলো কি, এটাকে এডিটেড করা হলো, অর্থাৎ এটা কাটসাট করে তারপর ইটিভি বিভিন্ন জায়গায় দেওয়া হলো। তো আপনার যদি আমি পরবর্তী এক সাংবাদিক ভাইয়ের কাছে শুনেছি, এটা বিবিসি আর্কাইভে এটা আছে, এই ইয়েটা আমার দরকার। এটা একটু মানে র যে বক্তব্যটা দিয়েছি, এই বক্তব্যটা দরকার। বক্তব্য তুমি তো নিজে হাজির, আর কেউ দরকারটা কি? সাক্ষী হিসেবে তোমাকে আনা হবে, সমস্যাটা কি? না ওটা দরকার নাই আর কাজ, তুমি তো নিজে হাজির। আমার নিজের কানে শোনা, ওই দিন দুপুর বেলা একটা আঞ্জুমান মফিজের একটা অ্যাম্বুলেন্স বের হয় গেট থেকে, আমাদের গোয়েন্দারা এটাকে ফলো করে। তেজগাঁওর মোড়ে আসার পর ওই অ্যাম্বুলেন্স থেকে 8 জন লোক নেমে একটা সাদা মাইক্রোবাস দাঁড়ানো ছিল, তাতে উঠে, এবং ওই অফিসার ওই মাইক্রোবাসটাকে ফলো করে এয়ারপোর্ট পর্যন্ত আসে। তারপর ওরা ভিতরে ঢুকে যায়, কিন্তু ওরা বুঝতে পারে যে ডিজিএফআই ওদেরকে মনিটর করতেছে, ওই গাড়িটাকে আর ঢুকতে দেয় না, পিছনে ফলো যে গাড়িটা করতেছিল। তখন সে গাড়িটা ঘুরে আনে আঞ্জুমান অফিসের মেইন অফিস যেটা মহাখালী, সেখানে যায়। ওই অ্যাম্বুলেন্সটাকে চেক করে, ওখানে 8টা ইউনিফর্ম পায়, ড্রাইভারকে সব নোট করে নিয়ে আসে। তো অসুবিধা নাই, সব কিছু ফকফকা হয়ে যাবে, বাট তদন্তটা করতে হবে স্বতঃস্ফূর্তভাবে। আমার এখন এই পরিবেশ আছে স্যার। আমার এই বক্তব্যের পরে সাথে সাথে কিন্তু স্যার আমাকে ফোন করা হয়, ফোন করে বলা হয় যে আমি যাতে আর কোনো বক্তব্য না দিই। 1 2 নম্বর, অন্যান্য যত সার্ভাইভ অফিসার ছিল তা আপনি দেখেন স্যার, কারো কোনো বক্তব্য নাই, সবাইকে স্টপ করে দেওয়া হয়েছে। স্যার এবং শুধু তা কেন, শাম স্যার, কর্নেল শাম স্যার, মানে হাসিন স্যার আপনি তো চিনেন স্যার,
টনিক শাম। হ্যাঁ স্যার শুনেন স্যার, পিলখানা ঘটনা আমেরিকাতে নাকি আছে এখন। হ্যাঁ ইলিয়াস, আমি ওই জিনিসটা বলতেছি। পিলখানা হত্যাকাণ্ড ঘটলো স্যার ফেব্রুয়ারিতে, ইলেকশন হলো নভেম্বর মাসে, তাই না স্যার? ইফ আই এম নট রং। ঠিক ওই সময় হরিণা ক্যাম্পে জোন কমান্ডার ছিল লেফটেন্যান্ট কর্নেল শাম স্যার। আমি হরিণা জোন ভিজিটে গিয়েছিলাম স্যার। একই ক্যাম্পে স্যারের সাথে কয়েকটা রাত, মানে 4 থেকে 5-6টা রাত আমি একসাথে ওখানে কাটাইছি। অনেক আড্ডা, অনেক গল্প ছিল। তখন অনেক দেশপ্রেমের কথা এই শাম স্যার বলতো স্যার। হঠাৎ করে পিলখানা ঘটনা যেদিন ঘটলো, আমি তো স্যার রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম যে শাম স্যার কোথায় আছে, কি অবস্থা। শাম স্যার, মনির স্যার, আরো কয়েকটা অফিসার ছিল। তো আলহামদুলিল্লাহ হরিণা এবং বরকল জোনে শুধু সব কজনই জীবিত ছিল স্যার। মনির স্যার, আরেকটা ছিল স্যার ইমরান স্যার, তারা জীবিত ফেরত আসছিল। মনির স্যার হচ্ছে 35 লং করছে স্যার, জাহিদি স্যার চিনতে পারেন। মানে আই র্যান্ডমলি ক্রাইড ফর দেম। অদ্ভুত বিষয় হচ্ছে এই শাম স্যার দেখি যখন টিভিতে ইন্টারভিউ দিচ্ছে, সে বলছে শেখ হাসিনার প্রশংসা করতেছে স্যার। আমার ওই মুহূর্তে মনে হচ্ছিল যে আমার চোখের পানিগুলো তুই ফেরত দে, যে আমি তোর জন্য চোখের পানি ফেললাম আর তুই এখানে টিভিতে যারা শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিচ্ছিস, ধন্যবাদ দিয়ে। সেই শাম স্যার ব্রিগেডিয়ার হয়ে এখন আমেরিকায়, এবং একটা জাহিদি স্যার এবং আরো 1-2 জন বাদে একজনও কোনো বক্তব্য দিল না। এবং তা না শুধু স্যার, আমাদের ভাবিদেরকে তো চাপ দেওয়া হয়েছিল স্যার। ভাবিদের সাথে যে অন্যায় হয়েছে এখনো তো বাংলাদেশের মানুষ জানে না। এটা হয়তো তাদের সম্মানের খাতিরে আমরা এখন অনেক কিছু গোপন রাখছি, বাট সেদিন ভাবিদের সাথে যে ঘটনা হচ্ছে আমার নিজের কানে শোনা স্যার। কারণ 4 থেকে 5 জন ভাবির জন্য চাকরির জন্য আমি নিজে তদবির করছি স্যার। আল্লাহ বেস্ত নসিব করুক, রাওয়ার যে সাবেক চেয়ারম্যান স্যার আফসার স্যার, মেজর আফসার, খন্দকার আফসার স্যার আমার কাছে 3 বা 4 জন ভাবিকে পাঠিয়েছিলেন যে রেজা, ভাবিদের লাইফটা খুব দুর্বিষহ, ওনাদেরকে তুমি একটু চাকরি দাও। মানে আল্লাহকে হাজির নাজির করে বলছি স্যার। 2টা ভাবির কথাই আমি শুধু মেনশন করি। ওই 2 ভাবিকে সেনাবাহিনীতে কয়েকজন সিনিয়র অফিসার, ব্রিগেডিয়ার, তাদেরকে ডিস্টার্ব করছিল স্যার চাকরির নামে। বিভিন্ন সময় ফোন টোন করতো স্যার, আজে বাজেই করতো। তখন সেই ভাবি 2টাকে আফসার স্যার খুব ভরসা নিয়ে আমার কাছে পাঠাইছিল স্যার। আমি পরে তাদের চাকরির জন্য এরপর আমি চেষ্টা করি, এবং আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে ভাবি আপনাদের জব আমার সাথে একবারে শুধু কথা বলবেন, অনস ইউর জব ইজ ফাইনাল, এছাড়া আপনার সাথে আমার সাথে কন্ট্যাক্ট করারই দরকার নেই। তো এইরকম তখন ভাবিরা অনেক কথা আমাকে বলছিল যে তাদের সাথে কি কি ঘটনা ঘটছিল স্যার, যা বাংলাদেশের জনগণ এখনো জানে না স্যার। ইভেন আমরা আর্মি অফিসারও জানি না। একটু কথা বলি, এই সম্পূর্ণ ভাবিদেরকে নিয়ন্ত্রণ করতো তারেক সিদ্দিকীর মিসেস। ওইটাই বলতে আসছিলাম স্যার, সেই কথাই বলতে আসছিলাম। তারেক সিদ্দিকী শুধু করাপ্টেড না, তার মিসেস এটা আরেকটা দাজ্জাল মহিলা ছিল, বজ্জাত। তার বাসায় ভাবিদেরকে ডেকে স্যার রীতিমতো ধমক দেওয়া হতো, এবং তারেক সিদ্দিকীর মিসেস গালাগালি করতো, আতঙ্কে ভয় ফেলাইতো এই মহিলা। আমি স্যার জাহিদি স্যারকে একটা কথা বললেন না স্যার, যে আন্তর্জাতিক আদালতে স্যার, মানে আমি ইউএনএ কয়েকটা ক্যাপাসিটিতে চাকরির সুবাদে, প্লাস আমি আন্তর্জাতিক এই আদালত, এই বিষয় এটা নিয়ে আমি কয়েকটা জায়গায় কাজ করার সুযোগ হয়েছে স্যার আমি। এবং আমি খুব ক্লোজলি এই মানে আইসিসির অ্যাক্টিভিটিসটা আমি জানি স্যার, যেহেতু আমি আবার নিজেও আইআর এর ছাত্র। আইসিসিতে মামলা করে বড়জোর আপনি কি করতে পারবেন স্যার? বড়জোর হবে কি আপনি স্যাংশন করাইতে পারবেন। কিন্তু আমরা কি স্যার এইটাই কি চাই? আমরা আন্তর্জাতিক আদালত না, আমরা নিজেরাই। আমরা ওই কথা কেন যাব স্যার? ওয়াই আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট? কেন আন্তর্জাতিক আদালত স্যার? আমরা শেখ হাসিনার সময় যদি টিকা থাকতে পারি, আমরা এখন এই বিচার আদায় করতে পারবো না, এই চিন্তা করাই ভুল। বিচার এখানে করে ছাড়বো আমরা। মানে এই যে একটা কথা বলি, যদি না, ওয়াই যদি না? এখন আমরা কিসে যদি না কথা বলবো স্যার? এখন তো যদি না কথা বলার সময় না। আচ্ছা, তুমি যে চেতনা ধারণ করো, আমাদের উপদেষ্টা কিছু চেতনা ধারণ করে? তা তো করে না। তাহলে কমিশন করতেই তো এত সময় লাগার কথা না। আমার স্বরাষ্ট্র উপদেষ্টা কি চেতনা ধারণ করে? ধারণ করে না স্যার। উপদেষ্টাকে বানাইছে কারা? এই উপদেষ্টাদেরকে, প্রধান উপদেষ্টাকে কারা বানাইছে? উপদেষ্টাকে কারা বানাইছে? সেই সাধারণ মানুষই আবার টেনে নামাবে। সিম্পল। আজকে স্যার আপনাকে একটা কথা বলি, আপনি ছাত্রদের আন্দোলন, ছাত্র অবশ্যই হিরো, অবশ্যই ছাত্ররা হিরো। আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কথা বলছি আমরা অনেকে হিরো, কিন্তু ইমপ্লিমেন্টেশন স্যার, সর্বপ্রথম পদক্ষেপটা এই রিটায়ার্ড অফিসাররা দিয়েছিল স্যার, আপনি নিজে জানেন।
আমরা প্রথম রাওয়ায় যদি ওই প্রতিবাদটা না করি, সেনাপ্রধান কিন্তু ইয়াং অফিসারদের সাথে অ্যাড্রেস করতেন না। আর সেনাপ্রধান যদি ইয়াং অফিসারদের অ্যাড্রেস না করতেন, এই পাশার গুটি চেঞ্জ হইতো না স্যার। আমি 4 তারিখ 5 তারিখ 2 দিনই ক্যান্টনমেন্টে ছিলাম। আমি ক্লোজলি অনেক কিছু দেখছি স্যার, আমি ক্লোজলি অনেক কিছু জানি স্যার। ওই দিন জাস্ট একটুখানি যদি ডিসিশনগত, একটু যদি মানে তথ্যগত ডিসিশনগত কিছু বিষয় না ঘটতো, বিশ্বাস করেন স্যার কিছু হইতো না সেদিন। সেদিন সকালবেলা সকাল 12টা পর্যন্ত বাংলাদেশের জনগণ, ঢাকা সিটি, বিভিন্ন জায়গায় মানুষ কনফার্ম ছিল না সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। এখন অনেকে অনেক প্রেডিক্ট করে, আমরা জানতাম, হেন তেন, বুলশিট স্যার। আমি বলি আমি 5 তারিখ না 5 তারিখ সকালে মিরপুর ডিসিতে বাইরে হইতে আমার 1.5 ঘন্টা সময় লাগছে। কোনো বুয়া বাইরে থেকে ঢুকতে পারেনি ক্যান্টনমেন্টে, আমাদের Exactly, ডিউটিতে sir. ভিতরে বাইর হবো কেমনে? এটা হলো বাস্তবতা। সেনাপ্রধানের ওই Exactly, একটা অপশন ছাড়া আর কোনো অপশন ছিল না। তারপর তাকে ছিল না, ধন্যবাদ দিই যে তুমি এটা কাজ করছো। Exactly, sir. যাও, ওই কারণে এখন স্যার আমরা আমি পানিতে আমরা সবাই নামছি। আমাদের গৌরব আমাদের ফিরে আনতে হবে। এই নদী পারে আমরা সাঁতরাই আমরা ওই পারে যাবো, কাউকে ভয় পাওয়ার কিছু নাই। সবচেয়ে বড় কথা আমাদের বিডিআর আর্মির হত্যার বিচার আমরা করব। স্যার মোমেন্টাম কি ধরে রাখা যাবে স্যার? আপনারা তো অনেক আমি সিনিয়র স্যার, এখন মিড লেভেল সিনিয়র যারা আর্মির মিড লেভেল, এটা তো সব আমাদের সমসাময়িক স্যার। আমার তো মোটামুটি অনেকের সাথে কথা বলে যেটা বুঝি, আর্মির অল ইয়াং অফিসার্স 100% স্যার দে আর ডেডিকেটেড অ্যাবাউট দিস ইস্যু, 100% স্যার। স্যার 100% ডেডিকেটেড, ঠিক আছে স্যার। আমি আমি একটু বলি স্যার, আমি তো বাস্তব দেখেছি স্যার। এই 100% না 1000% ডেডিকেটেড ছিল ওই বিডার কিলিং এর পরেই। হুম। কিন্তু তারপরে কি হলো? তারপরে অনেকে বিক্রি হয়ে যায়। আমরা বাঙালি। জাহিদ ভাই, ওই একটা কথা বললাম না? ভয় দেখেন না ভাই। এখন না, ভয় দেখাচ্ছি দেশের না ভাই, অবস্থা ভয় ওরকম দেখাচ্ছি নাই। না। ওই দিন আর আমি এই দিন না, ওই সময় মানুষ জানতো না ইভেন অনেক পার্থক্য এখন। বাংলাদেশের সাথে কি আমি ষড়যন্ত্র তো হচ্ছে। ভুক্তভোগী। অতএব এখন মানুষ আমি জানে সবকিছু। এখন স্যার আমাদের একটা ফোকাস থাকতে হবে এই মুহূর্তে, সব ভুলে একটা ফোকাস, পিলখানা। আমি কথাটাকে শুরুতে বলছি, আমি একটু রিপিট করে আবার বলি স্যার। পিলখানা হত্যাকাণ্ডের যদি বিচার মানে শুরু হয়, এই বিচার করতে গেলে স্যার থলের বড় বড় বিড়ালগুলো বের হয়ে আসবে, এবং জাতির সাথে যত বড় বড় বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসঘাতক কর্মকর্তা, খুনি মাফিয়া, গুম খুন থেকে শুরু করে যারা দেশের শাসন ব্যবস্থা ধ্বংসের সাথে জড়িত ছিলেন, তাদের প্রত্যেকের সৃষ্টি, হাতে খড়ি, সবকিছু হয়েছে এই পিলখানা হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ড পরবর্তী অপরাধীদের রক্ষা করার জন্য বা এজেন্ডা বাস্তবায়নের জন্য, নিজেদের অবস্থান মজবুত করার পাশাপাশি শেখ হাসিনার বিশ্বাসভাজন হওয়ার জন্য যারা যারা ভূমিকা রেখেছিলেন, তারা প্রত্যেকেই তাদের উৎপত্তি এই পিলখানা ঘটনার মাধ্যমে স্যার। তো এই পিলখানা বিচারটা শুরু করলে বিশ্বাস করেন সমস্ত কিছুর বিচার হয়ে যাবে স্যার। তো আমরা এখন ফোকাস করি পিলখানা, আর কিছু না। আচ্ছা, আমার একটা কথা, এই সমস্যা তো আমাদের না, পুরো জাতির সমস্যা। এখন কথা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা, উনিকে ওই সময়ের সেনাবাহিনী দুইটা তদন্ত কমিশন হয়, একটা জাতীয় তদন্ত কমিশন, আর একটা হয় সেনাবাহিনী তদন্ত কমিশন। সেনাবাহিনী তদন্ত কমিশন উনি প্রেসিডেন্ট ছিলেন, উনি সবটাই জানেন, আওয়ামী লীগ জড়িত ছিল কি ছিল না, কারা ছিল কি আর কারা ছিল না। উনি ভালো তদন্ত করছেন, কিন্তু প্রকাশ করতে পারেননি পুরোটা। কাটছাট করে অনেক রাষ্ট্রকে খুশি করে, নেত্রীকে খুশি করে পাবলিশ করছেন। উনি তো বিপদে পড়বেন। আমি তো মনে করি ওই কারণে উনি গড়িমসি করতেছেন, তাই না? একইভাবে প্রধান ওই জাতীয় কমিশন কেন কাজ করে নাই তাদেরকে ধরতে হবে দায়িত্বহীনতা, মানে দায়িত্ব এড়াই যাওয়ার জন্য। বাট তারপরে বলবো সত্য উন্মোচিত হোক। এখানে ভারত অতপ্রতভাবে জড়িত, অতপ্রতভাবে পরিষ্কার। আমাদের এখানে বেরিয়ে আসতে হবে, আমরা নিজের যা আছে তাই নিয়ে থাকি। ভারত থেকে ভালো বলছেন স্যার, যে সশস্ত্র বাহিনীর এখানে কর্মকর্তা অধিক থাকবেন এই তদন্ত এসে, বাট এখানে কমিটি শব্দটা বাদ দিয়ে এখানে কমিশন করতে হবে স্যার। কারণ না কমিশন নো কমিটি, নো কমিশন, একটাই দাবি, কমিশন আর এলএম ফদ্দ থাকবে, কোনো আমলা থাকবে না, এই হলো কথা। আর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা অতি দ্রুত 2-3 দিন ম্যাক্সিমাম, অথবা রোববার সোমবার, তাও যাওয়ার কথা না। মিলিটারি অফিসারদের হত্যা করা হয়েছে, এখানে এটা সশস্ত্র বাহিনী কর্মকর্তারা থাকবে, কোন আমলা থাকবে না। কিসের পুলিশ থাকবে, কিসের আমলা থাকবে, কিসের রাজনীতিবিদ থাকবে? নো, আমি বুঝি না। এই আরো অনেক, ইলিয়াস ভাই, এই যে আমাদের গুম করা হইতো, জমটুপি পরা হইতো, হ্যান্ডসাপ লাগা, চোখ বাঁধতো, এটা কি সংবিধান মোতাবেক ছিল? তা তো ছিল না। এখন বিচার করতেছি সংবিধান মোতাবেক। সুতরাং যেই অপকর্ম যেইভাবে হয়েছে তার বিচার সেইভাবে হওয়া উচিত।
নাইলে এই দেশ ঠিক হবে না। এখন তো রাষ্ট্রীয় সুবিধায় জিয়াউল হাসান আইসা বলে 2 হাত উঠাই দেয়, তার তো এটা হওয়ার কথা নাই। আমাদের তো ডান্ডা বেরি পরে আনা হইতো, হুজুরদের ডান্ডা বেরি পরে আনা হইতো, সাধারণ রাজনীতিবিদ আপনি 2 হাত জানাজার উপরে নামাজে কথা ডান্ডা বেরি। বলতেছেন। এটা আবার ভাই আর একটা ব্যাক কয়দিন আগে সে ঝগড়া করছে, তাকে তার রুমে এসি দেওয়া হয় না কেন? আপনি বলছেন 2 হাত, তার রুমে ফ্যান শব্দ হয়, এটা নিয়ে সে কমপ্লেইন করছে স্যার। জিয়াউল হাসান আর এটা কমপ্লেইন ভাই করছে এখানে আবার স্যার রুমে। এখানে বিষয় হচ্ছে কি, এটা যেহেতু নামটা যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সো ইন্টারন্যাশনাল কিছু রুলস রেগুলেশনস এগুলো তারা ফলো করছে আর কি। যেহেতু তো করুক, এটা আমার সমস্যা না। আমি মনে করি যে বিচারটা যদি সুষ্ঠু হয়, এটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অনেক আলোচনা করলেন, তো অনেকের কথা বললেন। এই হাসিনুর ভাই একটা কথা বলেছেন যে আপনার মন্ত্রী মিনিস্টার তাদেরকে ঠিক হইতে হবে। আমি মনে করি কোনো জায়গায় ঠিক হইতে হবে না। আমার দেখা হাসিনুর ভাই, আপনারা যখন ইয়েতে ছিলেন, পাহাড়ে যখন ছিলেন, আপনাকে তো কোনো মন্ত্রী শিখায় দেয়নি। আপনি যে দুর্দান্ত সব করতেন, আপনাকে মন্ত্রী শেখায় নাই। সেনাবাহিনী একটা দেশের একদম বডিগার্ড। এটার এই সেফগার্ড যদি নাকি কখনো ভেঙে যায়, তাহলে সেই দেশের স্বাধীনতা কখনোই থাকে না। অথবা আমি মনে করি আপনাদের ক্যান্টনমেন্ট থেকেই সেটা আসতে হবে। এখনো পর্যন্ত ওই যে মেজর জেনারেল রিয়াজ, এরা এখনো পর্যন্ত তাদের পদে আছে। আমি মনে করি দ্রুত ভাইগা যান, অথবা তাদেরকে খুব দ্রুত ধরতে হবে। এদের আর একদিনও সময় দেওয়া যাবে না। আমরা যে কারণে স্বাধীনতা হবার পরেও দেশে যাই নাই, যে বাংলাদেশের এই পরিস্থিতিগুলো আসতে পারে, এই পরিস্থিতিগুলো শেষ করব ইনশাল্লাহ। শেষ হওয়ার পরে অবশ্যই দেশে ফিরে আসব। আর সেনাবাহিনীর এই আমার সাথে আজকে যাদেরকে দেখছেন, এই ধরনের অফিসাররা যে দেশে আছে, তাদেরকে আমি মনে করি আরো যারা গুমের শিকার হয়েছিল তাদেরকে এই কমিশনে আনা উচিত। ওনারা বলছেন আমলা টামলা না, আমলা টামলা কোনো কিছু না। আমলা টামলা তো আসবেই না, যারা গুমের শিকার ছিল তাদেরকে আনতে হবে, কারণ তারা বুঝে কষ্টটা কোথায়। যাদের কোনো কষ্টই হয় না, যাদের 15 বছর কোনো সমস্যা ভোগ করতে হয় নাই, তারা কেন এখানে এসে বিচার করতে আসবে? কারণ তারা তো আচ্ছা ইলিয়াস ভাই করবে। এখনো আজমি স্যার, আমি হাসিন, আমাদের বরখাস্ত মাপ হয় নাই, 4 মাস হয়ে গেছে। তো বুঝেন অবস্থাটা কতটা। তারা 2 বছর আরো বাড়তে থাকার জন্য সেই ধান্দা ফিকির সব শুরু করে দিয়েছে। যাই হোক, আহসান হাবিব ভাই, আপনি কথা সবচেয়ে কম বলেছেন, আপনাকে একটু দিয়ে শেষ করতে চাই। বলেন কি বলবেন। আমি এই 25 তারিখের ঘটনাটাই বলি। সেদিন কিন্তু র্যাব সবার আগে এসেছিল। তো র্যাব এসে পারমিশন নেওয়ার দরকার ছিল? পারমিশন নেওয়ার দরকার ছিল না। তারা জানতেছে ভিতরে গোলাগুলি হচ্ছে, ভিতরে মানুষ মেরে ফেলতেছে। হ্যাঁ, যাকে সুতরাং হে হতে পারে আর্মি অফিসার, হতে পারে সিভিলিয়ান। স্যার ওই দিন র্যাব কিন্তু গুলি করতে চেয়েছিল, র্যাব পারমিশন না স্যার, পারমিশন চাইনি, র্যাবকে বাধা দেওয়া হয়েছিল। র্যাব হেডকোয়ার্টার থেকে এডিজি ডাইরেক্টলি ফোন করে তাদেরকে নির্দেশ দিয়েছিল। আমি এটা নিয়ে কথা বলেছিলাম, এটা নিয়ে ক্লিয়ার একটা আমার কাছে স্টেটমেন্ট আছে। এটা অ্যাকচুয়ালি র্যাবের ফিল্ড অফিসারের এক ফোঁটা দোষ নাই, বরং হি ইজ এ হিরো। তারা ওইখানে নামার জন্য 21টা না 22টা কল দিছে, স্যার প্লিজ বাধা দিয়েন না। তাদেরকে র্যাব হেডকোয়ার্টার থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। ইভেন আইজিপি নূর মোহাম্মদ স্যার, সে নিজে আমার কাছে স্বীকারোক্তি দিয়েছে যে তিনি জানতেন না, তিনি খবর পেয়েছেন র্যাবের কাছ থেকে। র্যাব থেকে আইজিপি নূর মোহাম্মদকে জানানো হয়েছিল যে পিলখানে এই ঘটনা ঘটছে, পুলিশও আগে জানতো না। তো র্যাব ওয়াজ ভেরি প্রোঅ্যাক্টিভ। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের র্যাবের ফিল্ড অফিসাররা ভালো ছিল, কারণ তারা তো ওই স্যারের, আমাদের যে র্যাবের যে মারা গেল গুলজার স্যারের হাতে গড়া অফিসার, যে কারণে তাদের সেন্টিমেন্টটা তখন উজ্জীবিত। কিন্তু ওই র্যাব হেডকোয়ার্টার থেকে স্যার অসহযোগিতা করছে। র্যাব হেডকোয়ার্টার না, ইট ইজ অ্যাবসলিউট রেজা নূর, এডিজি অপারেশন। রাইট। ইনি তারা সিদ্দিকের নাম দিয়ে বলছেন। তিনি ভাই এখনো পর্যন্ত তিনি চাকরিতে, মানে হ্যাঁ, না চাকরিতে নাই এখন, মেজর জেনারেল হয়ে অবসর। আর আমার ব্যাচমেট আরেকজন ছিল এডিজি অপস, এডিজি অ্যাডমিন, সশরীরে নিয়ে যায় ওখান থেকে উঠে নিয়ে আসে। এই সব তদন্তে আসবে। রেজানুর, ওই যে স্যাংশন খাওয়া রেজানুর, স্যাংশন খায়নি তো বল, তবে গল্প করে বেড়াচ্ছে। ইউএসএ স্যাংশন ছিল না তার? না 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 না, সে না। উনি র্যাবে ছিল হলো পিলখানা ঘটনার সময়, পরবর্তীতে সে 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিল, এর পরবর্তীতে এমএস ছিল, তারপরে সে লগ এরিয়া কমান্ডার ছিল, তারপরে যশোর ডিবির জিওসি, এরপর ওখান থেকে তিনি গিয়েছিলেন মিশনে ইরাকের,
যাই ইরাকের ইরাক অ্যাম্বাসেডর বা কিছু একটা ছিলেন, এরপরে বাংলাদেশে এসে রিটায়ারমেন্টে গেছেন। যাই হোক, আমরা সব শেষ যেটা দেখলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে শেষ পর্যন্ত আমি মনে করি এটাও একটা বাংলাদেশের মানুষের জন্য একটা সফলতা যে অন্তত এইখানে তারা রাজি হয়েছে। তার ঠিক একদিন আগেই বলেছিল তারা কোনো কমিশন করছে না, এটা নিয়ে একদম সরাসরি বলে দিয়েছিল। তো আমি মনে করি যারা গুমের শিকার যেসব মানুষ এখনো পর্যন্ত জেলখানায় আছে তারা কর্নেল হাসিনুর এখানে যারা আছে তা সবার সাথে আসলে ইনফ্যাক্ট আপনারা যোগাযোগ করতে পারেন, তাদেরকে জানাতে পারেন। আর আরেকটা জিনিস খুব মানে কি বলবো যে খুব সহজভাবে আমাদের সামনে পরিলক্ষিত হয়েছে যে এই কমিশনটা সেদিনই গঠন হলো যেদিন কিনা ছাত্ররা ঘোষণা দিল যে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে। তো আমি মনে করি পরের কাজগুলি আমার মনে হয় আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করলেই মনে হয় এইভাবে হয়ে যাবে। তো আপনারা যারা এখনো গুমের শিকার পরিবারগুলো আছেন, যারা এখনো জেলখানায় আছেন, হাসিনুর ভাই, রেজা ভাই, আপনাদেরকে একটু আমি এটা একটু জানায় রাখি, হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত জেলে, হাজার হাজার, যারা কিনা এই আওয়ামী লীগ সরকারের সময় এই বিষয়ে একটা জঙ্গি নাটকের জন্য এই বিষয়ে একটা তথ্য দিতে চাই। আমাদের এটা আমার কাছে প্রায় বিজিবির 15-20টার মতো সিপাহীর স্টেটমেন্ট আমার কাছে সরাসরি তার পরিবার দিয়েছে। 15-20 জনের মতো সিপাহীর পরিবার তারা তাদের স্টেটমেন্ট দিয়ে বলেছে যেটা যে এই বিজিবির অনেক সদস্য যারা অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী, যারা এটা নিয়ে অনেক সাক্ষীও দিতে চেয়েছিল, সেই সদস্যদেরকে অনেককে মেরে ফেলা হয়েছে, অনেককে এখনো জেলে আছে এবং তাদেরকে মানে যদি মুক্ত করা হয় এবং যদি পুরো তদন্ত হয় তারা অনেক তথ্য দিতে পারবে আমাদেরকে, অনেক তথ্য। ইনশাআল্লাহ সুযোগ হবে, ইনশাআল্লাহ সুযোগ হবে। দুইজনকে মারা হয়েছে এবং আমি তাদের পরিবারের সাথে আমার কথা হয়েছিল, তারা বলেছে যে সরকার থেকে জানানো হয়েছে তাদের চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। আসলে চিকিৎসাধীন অবস্থায় তারা ওইখানে মারা যায়, তাদের কারো বুকে ব্যথা কিংবা এমনিতেই নানানভাবে তাদেরকে মারা হয়, এগুলো করে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন যখন সে মারা যায়। তো চিকিৎসাধীন ডাক্তার যে ছিল সে বলে যে উনি মারা গিয়েছেন, এইভাবে তারা নিউজ করায়। তো আমরা আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। পিন্টু ভাইয়ের যে বিষয়টা বললেন, পিন্টু ভাইয়ের এটা মোটামুটি সবাই জানে। আমার মনে হয় তার পরিবার এবং তার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকেও এখন সাক্ষী হিসাবে নেওয়া যাইতে পারে। আমরা মনে করি এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। যে অফিসারগুলো গুম হয়েছিল বিশেষ করে তাদেরকে দিয়ে যদি এটা করা যায়, কোনো সিভিল পুলিশ কারোরই দরকার নেই। এখানে পুলিশ টুলিশ আসবে কোত্থেকে? পুলিশ নিজেই তো নিজেদের লোকজনকে তারা বিচার করতে পারে নাই। তো আমি মনে করি এটা সবচেয়ে সহজ সলিউশন হইতে পারে যারা গুম হয়েছিল তাদেরকে যদি এই দায়িত্বটা দেওয়া হয়। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা একটু আর একটা মিনিট আমি কথা বলি। সেটা হচ্ছে আমরা টোটাল 107 জন দরবারে সেদিন উপস্থিত ছিলাম। 57 জন শহীদ হয়েছেন, বাকি আছেন ছিল হচ্ছে 50 জন। এই 50 জন অফিসার কে কিভাবে বেঁচে গেল তার একটা তদন্ত হওয়া উচিত। এই তদন্ত হলেই আমাদের অনেক সুযোগ হবে ইনশাআল্লাহ সুযোগ হবে। স্যার এই কারণে বলতেছি স্যার, এই কারণে বলছি যে এটা নিয়ে অনেকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে এটাকে স্যার মানে কি বলে এটাকে নাটক সাজায়। এই নাটকটা কি বন্ধ করার জন্য স্যার এই জিনিসগুলো আসা উচিত, জনসম্মুখে আসা উচিত। এবং যারা আমি চাই না স্যার, এবং যারা এখানে স্যার বীরত্বের ভূমিকা পালন করছে তাদেরকে গাজী উপাধি দেওয়া হোক স্যার, গাজী উপাধি দেওয়া হোক। আর যারা জাসুসের কাজ করছে তাদেরকে ওইভাবে নিক্ষেপ করা হোক স্যার। কেননা স্যার এই যে ডিভাইড করা হয় এবং এখানে এর মধ্যে থেকে যদি আমরা যদি এটা না চাই তাহলে হবে কি সারা জীবন বিভিন্ন জন বিভিন্ন ভাবে এটাকে বিশ্লেষণ করবে, বিশ্লেষণ করে আমাদের তো বাচ্চারা আছে, আমি আস্তে আস্তে কাল মরে যাব, আমাদের বাচ্চারা কেন অনেকে অনেকভাবে বলে যে এই তুই তোর বাবা মারা গেল না কেন, হ্যাঁ সবাই মারা গেল, তোর বাবা মারা গেল না কেন। আবার কেউ যে যখন কথা বলতে যায় তখন বলে যে অমুক মারা গেল, আপনি মারা গেলেন না কেন। এইটাই হচ্ছে আমাদের একটা সেই জন্য এই জিনিসটা সবার প্রথমে আগে বের করা উচিত। এবং এই বিডিআরের সৈনিকদের যদি বা বিডিআরের ওই সময় যারা ভিতরে ছিল তাদের যদি সাপোর্ট না পাওয়া যেত এই 50 জন অফিসারের কেউ বাঁচত না স্যার। আমার সৈনিকরা আমাকে বাঁচিয়েছে, এটা প্রমাণ করতে চেয়ে স্যার আমাকে
2-3টা আবার টক শো করতে আচ্ছা, হয়েছে। মেজর কেন আমি মেজর টক শো জাহিদি, করব? মেজর জাহিদি, আপনাকে কি এই যে বিডিআর এর যে সৈনিকদের যে মামলা, ২ টা মামলা, তাদের হত্যা মামলা একটা, আরেকটা বিস্ফোরক দ্রব্য মামলা যেটা, আপনাকে কি এখানে কোনো সাক্ষী বা আপনার কোনো বক্তব্য নেওয়া হয়েছে? হ্যাঁ, আমি আমাকে আমাকে বিডিআর যখন বিডিআর যে পিলখানার ভিতরে জমা হলে একটা বিডিআরের ইন্টারনাল একটা তদন্ত হয়েছিল এবং ওখানে আদালত হয়েছিল। সেই আদালতে আমি 3 বার আমাকে আদালত থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। যে না এটা হয় না, তুমি মুখস্থ বলো। আমি মুখস্থ বলতে পারিনি। আমি ইঞ্জিনিয়ার ভাই, আমি জীবনে মুখস্থ করি নাই। আমি সারাদিন পরীক্ষা হলে না মুখস্থ করে আমি অঙ্ক করে পাস করে আসছি। আমি মুখস্থ করতে পারি না। আমাকে মুখস্থ করতে হচ্ছিল ওই সময়। কেন আমি মুখস্থ করব? মুখস্থ করতে হবে, মুখস্থ করে আমাকে বলতে হবে আদালতের সামনে। আই এম নট দ্যাট ম্যান। আমি মুখস্থ পারি না। মুখস্থ করতে পারলে তো আমি ফার্স্ট স্ট্যান্ড করতাম। অঙ্কে 100 মধ্যে 100 পাই আমি। কিন্তু আমি মুখস্থ করতে বাংলায় পাই 37। আমি একটু এক্সাইটেড হয়ে গেছিলাম ভাই। হ্যাঁ, তো এইভাবেই চলছে আর কি দেশ। যাই হোক, আমরা সেই মুখস্থ বিদ্যা থেকে বের হইতে চাই। হাসিনুর ভাই, আপনাকে দিয়ে শেষ করি। একটা প্রশ্ন, আমার শেষ একটা প্রশ্ন মাথায় আসলো যে এই যে গুম নিয়ে যে আপনি কাজ করছেন, কোনো চাপ আসে কিনা সেনাবাহিনী থেকে বা কোনো জায়গা থেকে? চাপ নাই, রিকোয়েস্ট ক্ষমা, এই ধরনের সমস্যা। আচ্ছা, রিকোয়েস্ট ক্ষমা, আমি তদন্তের মাধ্যমে যতটুকু আমরা যাকে সেভ করতে পারি। বাট হাসিন স্যার, এটা তো আসলে ক্ষমা করার আগে স্যার, ক্ষমা করার আগে অন্তত র্যাবের বিষয় স্যার, আমি আমি কিন্তু সব জানি স্যার। ক্ষমা না করার না আগে অন্তত আমাকে না জিজ্ঞেস না করেন স্যার। র্যাব 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 যেটা করছে, র্যাবে কে কি দেখো, করছে একদম টু দা না পয়েন্ট না অফ না প্রুফ শোনো, না আমি না জানি না স্যার। না 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 আমি তো সব জানি, কথা সেটা না। কথা হলো, দেখো, যত অপকর্ম করছে আমাদের, আমরা আসলে সরল বিশ্বাসে মন্ত্রী এমপিদের কথা শুনে যে অপকর্ম করছি, দেখা যাবে গুম খুনের সাথে অপরাধের মধ্যে 80% প্লাস, আমি বলি 85% প্লাস আর্মি স্যার অফিসার। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনি 7 মার্ডারের গল্প শুনছেন স্যার? 9 মার্ডারের গল্প হ্যাঁ কি শুনছি, শুনছেন স্যার? 9 মার্ডার, এটা কি না জানেন 9 স্যার? 9 মার্ডার মার্ডার শুনি হয়েছিল এক না রাতে। এটা না না আমরা বাংলাদেশের মানুষ বলি জানে। এক না রাতে না 9টা, এক রাতে 9টা মার্ডার হয়েছিল স্যার। ঢাকায় মনে 9টা হয়, খুন ঢাকায়। হয়েছিল এক রাতে। হ্যাঁ এবং না, আমি আমার লোকেশনও কথা বলি সেটা। স্যার, 300 ফিটে। সময় কোথায়? আসুক স্যার, সব এক্সপোজড হবে। না না এগুলা না, সময় কথা ওইটা না। তুমি ভাবো এই সব কিছুর সাথে আমাদের আর্মি অফিসার জড়িত, ম্যাক্সিমাম এক্স্যাক্টলি কেস স্যার। আর্মি অফিসার জড়িত। আমাদের মেজর জাহিদি জঙ্গি নাটক বানায় তাকে মারল রূপনগর মিরপুরের, পুলিশ মারলো। কি কেন? কেন তারা মারতে হবে? কোন পর্যায়ে চলে গেছে আমাদের অনৈতিক অবস্থান সেনাবাহিনীর, না, তখন যে তো স্যার একটা নিজের অফিসারকে কম্পিটিশন। মারতেছে ওই যে আমি পুলিশ? একটা কথা বলবো এটা না, কি শেখ হাসিনার দৃষ্টিতে আসতে হবে স্যার। তার দৃষ্টি আকর্ষণ করতে হবে। তার খুব বিশ্বাসভাজন হতে লজ্জা, হবে। খুব লজ্জা, খুব লজ্জা। আমরা এবং নিজেদেরকে এত ছোট করে ফেলছি, আমাদের এখন যে আমাদেরকে আপনাদের যে গ্রুপটা একসাথে অনেকগুলো অফিসার চাকরি হারাইলেন স্যার, বিশেষ করে যে মেজর জিয়া কেসে, ওই সময় এএসইউর দায়িত্বে যারা ছিল প্রত্যেক এখন জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত স্যার। ওই সময় এএসইউর দায়িত্বে যারা ছিল। ইনশাল্লাহ ইনশাল্লাহ এক এক করে, মানে এক এক করে আমরা সব বাইর করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবার কথা ইনশাআল্লাহ। হবে আমাদের। জি, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আপনাদের প্রতি আমাদের অনুরোধ, যারা এখন সার্ভিং অফিসার আছেন তাদের কাছে, সেনাপ্রধান সহ সবার কাছে অনুরোধ যে এই সেনাবাহিনীকে আর কলঙ্কিত করবেন না। আপনাদেরকে সম্মান করে আপনারা এই সম্মানটা হারাবেন না। আমরা সবশেষ তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, ডক্টর কনক স্যারও আজকে একটা ভিডিও করেছে, সেখানে তিনি বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের কমিশন নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের চুদুর-বুদুর। তো আমরা কোনো চুদুর-বুদুর দেখতে চাই না। আমরা আসলেই সুষ্ঠু একটা বিচার চাই। এখানে অনুরোধ, তারপরে এক্স্যাক্টলি। তারপরে কোন ধরনের হুমকি-ধমকি এগুলো দিতে যায়েন না। হাতে ধরার কিছু নাই। না হওয়া পর্যন্ত এখান থেকে সরব না ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। আল্লাহ।